দেখো আমাদের গোটা বছরে 3টে ছুটি, একটা গরমের ছুটি, একটা দুর্গাপুজোর ছুটি, একটা শীতের ছুটি। 3টে ছুটি আমার আসানসোলে কাটতো। বয়কট স্টার জলসা এরকম একটা মানে হ্যাশট্যাগ বয়কট স্টার জলসা মানে চলে এসছে, এইটা নিয়ে তোমরা দুজন তুই কি বলবি, তুমি কি বলবে? আমার মনে হয় যে মানে ভালোবাসার তো দুটো দিক হয়, কখনো কখনো সেই দিকটা একটু হিংস্র হয়ে যায় আর কি। দর্শক দেখবে, দর্শক আসলে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে, আবেগতাড়িত হয়ে কষ্ট পেয়ে আচমকা খবরটা এসছে তো একটু আবেগতাড়িত হয়ে পড়েছে। কিন্তু আমার মনে হয় দর্শক দেখবে, দর্শক বয়কট করবে না। ওদিকে একটু ক্যাপের লড়াই হলো, ওরা পালিয়ে গেল, ব্যাস আমরা জিতে গেলাম, আমাদের ফেজ ওয়ানটা, আমাদের পুজোটা আমরা টেক ওভার করে নিলাম। হয় কি করে জিততে? আমার মনে হয় যে কোথাও একটা রিবার্থ হলো আমার। আমি কখনো থিয়েটার করিনি, তো আমার খুব ইচ্ছে যে থিয়েটার করব। তো থিয়েটারটাই ফিরে যাই আবার লক্ষ্মী প্রতিমার মতো। তুমি একটু সেজে দাঁড়াও না আমার কিছুক্ষণ। চায়েব মামা কোনটা? চায়েব মামা আমাদের তো লাল হলো চাপ বয়সে। এর আগের ভিডিওটা আপনারা দেখেছেন, এখনও দেখছেন, বুঝতে পারছেন আমি চলে এসেছি। একটা কমপ্লিমেন্ট এসছে, হ্যাঁ, ভারতবর্ষের সেরা জুটি। ভারতবর্ষের সেরা জুটির সঙ্গে একজন কমেন্টই করেছেন। আমি বসে আছি, ইন্টারভিউটা শুরুতেই আমি জানতে চাই সাহেবের ধুতি পাঞ্জাবিটা কোথা থেকে? এটা পুজোয় মা দিয়েছেন, তো
দারুণ। তোমার শাড়িটা মাম্মা এনে দিয়েছে। কথা শুট শেষ হয়েছে, কিন্তু ব্র্যান্ড সাহেব সুস্মিতার আমরা এর আগে দেখেছি কয়েকটা ভিডিও, সেটা নিয়ে কি মানে পরিকল্পনা আছে? এখন তো অনেক কিছু হয়, ইউটিউবে এখন প্যারালাল একটা কাজ করা যায়, ওটিটি আছে, ফিল্ম আছে, পরিকল্পনাগুলো কি? দেখো, পরিকল্পনা হচ্ছে যে আলাদা করে সেরকম বিশেষ কোনো পরিকল্পনা নেই, তবে কিছুটা থট প্রসেস এটা হচ্ছে যে খুব ডাইলুটও করে দেওয়া যাবে না। মানে যেহেতু মানুষের ভালোবাসায় তৈরি, মানুষের আশীর্বাদ দিয়ে তৈরি, এবং অবভিয়াসলি আমাদেরও হার্ডওয়ার্ক দিয়ে তৈরি একটা জায়গায় আমাদের দুজনকে মানুষের একসঙ্গে দেখতে চাইছে। তো সেইটা করলে পরে একটা ভালো কিছুই করতে হবে, যেখানে তার ওই ভ্যালুটাও থাকবে এবং মানুষের দেখেও আনন্দ হবে, মজা পাবে। এমন কিছু করলাম যেটা খুব একটা মানে মানুষের পছন্দ হলো না বা মানুষ অব্দি পৌঁছালো না, সেরকম কিছু ডেফিনেটলি করবো। আমি দেখছিলাম ওই 2-3টে ভিডিও, এই পরিকল্পনাগুলো কার, থট প্রসেসটা কার? কিসের? তোর রিলগুলোর কথা বলছি। তোদের দুজনের একটা দেখছিলাম, কার মাথা থেকে আসছে? সোশ্যাল মিডিয়ার কুইন হচ্ছে এই যে আমার পাশে বসে রয়েছে, 1 মিলিয়ন ফলোয়ার সব জায়গায়, সোশ্যাল মিডিয়া কুইন। কথা শুরুতে কত ফলোয়ার ছিল? কথার শুরুতে 1 মিলিয়ন। না, হ্যাঁ 1 মিলিয়ন। 56K। হ্যাঁ, সেখান থেকে কথা কি দিল? আমি যদি এরকম বলি কথা 50K ফলোয়ার তো দিয়েইছে। না, ওটা তো একটা ম্যাট্রিক্স দিচ্ছে। প্রচুর ভালোবাসা, প্রচুর মানুষের আশীর্বাদ এবং খুব ভালো একটা টিম পেয়েছি, অ্যাক্টর যারা ভীষণ ভালো, প্রচুর কিছু শিখেছি এবং সবটাই মানে পাওনাটা অনেকটা বেশি। এটা তো ধরো মানে সেট কাজ, এর মধ্যে সোশ্যাল অনেক কিছু। মানে আমি কিছুদিন আগে দেখেছিলাম একজন অসুস্থ একটা ছেলের কাছে তোমরা দুজন গিয়েছিলে, একটা ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, হসপিটালে আছে। ও ওইটা এই ধরনের কি দিল, মানে ওটা কি ছিল ঘটনা? ও আমারই আমার হাতে কাঁচ ঢুকে গেছিল, তো আমি ওটা নিয়ে খুব বিব্রত হয়েছিলাম বেশ কয়েকদিন ধরে। তো আমি ওটার যে ডাক্তার দেখাতে গেছিলাম যে এটা সার্জারি করে কেটে বার করে দেওয়া যায় কিনা কাঁচটা। তো সেই সময় যখন আমরা এমার্জেন্সিতে বসে আছি, তখন একজন ভদ্রমহিলা এসে বললেন যে আমার ছেলে ও এমার্জেন্সিতে ভর্তি হয়েছে, অসুস্থ খুব, কিন্তু তোমাদের সিরিয়াল খুব ভালো লাগে, তোমাদের খুব ভালোবাসে, তোমাদের সিরিয়াল দেখে, তো তোমরা যদি একটু যাও একটু বেটার ফিল করবে। তো আমরা বাচ্চা ছেলে দেখেছিলাম, তো আমরা সবাই গেলাম, গিয়ে দেখা করলাম, ছবি তুললাম, কথা বললাম কিছুক্ষণ। তো তাতেও হেসে কথা বললো, এটাতেই ওর মা বাবার একটু তৃপ্তি হলো যে ঠিক আছে ছেলে হাসছে অন্তত। তো আমাদের মনে হয় এইগুলো তো আর্টিস্ট হিসেবে সব থেকে বড় পাওয়া আমাদের কাছে। টাকা পয়সা গাড়ি আর বানায় ফ্ল্যাট অন্যভাবেও করা যায় আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু এই যে ভালোবাসাটা মানে এটা কোনো কিছুর সাথে মেলানো যায় না। মানে বড় বড় কোম্পানি যাদের সিএসআর থাকে, অভিনেতা অভিনেত্রীদের বোধহয় মানে এটা সিএসআর বা আশীর্বাদও বলা যায়। আশীর্বাদই আমার মনে হয়। কদিন আগে একটি মেয়ে শেষ হয়ে যাচ্ছে শুনে সে ভয়েস নোট পাঠিয়েছে আমাকে, আমি শুনলাম ভয়েস নোটটা, বললো যে তার বাবা চলে যাওয়ার পর মানে স্ট্রেংথ খুঁজে পেয়েছিল আমাদের শোটার মধ্যে দিয়ে। মানে আমাদের ওই শোটা দেখতে দেখতে আধ ঘন্টা একটু হাসতো, একটু আনন্দে থাকতো। তো এই ধরনের কথাবার্তা যখন মানুষে বলে তখন মনে হয় যে যে অদ্ভুতভাবে একটা কোন পেডেস্টালে তুলে দিচ্ছে আমাদেরকে বোধহয়, কিন্তু তা পেডেস্টালে তুলছে না। এই ধরনের কথাবার্তা যখন লোকে বলে না, তখন জানবি কারুর একটা অদৃশ্য হাত মাথার উপরে রয়েছে। নিশ্চয়ই মানে সেই হাতটা ছাড়া নিশ্চয়ই মানে, এবং আমার মনে হয় যে শিল্পী হিসেবে, আর্টিস্ট হিসেবে যে আমরা আমাদের আর্ট দিয়ে বা আমাদের কাজ দিয়ে মানুষের কাছে এই জায়গায় পৌঁছাতে পেরেছি, এটাই আমাদের কাছে আর্টিস্ট হিসেবে সব থেকে বড় পাওয়া। আর একটা জিনিসও আজকে দেখলাম, অঞ্জলি দিতে গিয়ে মা দুর্গার সামনে পুরোহিত মশাই একটা কাজের ইনিশিয়েশন করলেন।
খেয়ে যাবো। এটা ভালো ছিল কিন্তু, এটা ভালো ছিল, সলিড। সিঁদুরটা ওর নোয়াতে ছোঁয়াতে চাইছিলেন, খুঁজে পেলেন না। নোয়ার খোঁজটা কি পাওয়া যাবে? একদম পরিষ্কার আপনাদের মানে বক্তব্য, আপনাদের প্রশ্ন আমি সোজা পেশ করলাম। নোয়ার খোঁজটা কবে পাওয়া যাবে? এখন নোয়া, আর্ক অফ নোয়ার খোঁজ তো অনেক দিন ধরে চলছে, সেই তুরস্কতে নাকি পাওয়া যাবে বলা হচ্ছে, কিন্তু এই নোয়া পাওয়া যাবে কিনা আমি জানি না, এরও খোঁজ চলছে। খোঁজ চলছে, খোঁজ চলছে, খুঁজলে পাওয়া যায়। আচ্ছা, মানে ছোটবেলায় দুর্গাপুজোর গরমের ছুটি পড়তো, তোমার আসানসোলে, তোর এখানে কিরকম চলতো সেই সময়টা? দেখো, আমাদের গোটা বছরে 3টে ছুটি, একটা গরমের ছুটি, একটা দুর্গাপুজোর ছুটি, একটা শীতের ছুটি। 3টে ছুটি আমার আসানসোলে কাটতো, সারপ্রাইজিংলি। স্যার, না সিরিয়াসলি, আচ্ছা, কারণ আসানসোলে মামা বাড়ি। ও, তো যেই ছুটি হতো সোজা মামা বাড়ি, আমি আর বোন মাকে নিয়ে গাড়িতে করে মামা বাড়ি। এবার ওখানে 13 জন 14 জন ভাই বোন, সবার গরমের ছুটি পড়ে গেছে। এবার সবাই মিলে হই হই না, খেলাধুলো সারা দিন ধরে। আমাদের মামা বাড়ি মানে 3টে বাড়ি মিলিয়ে একটা মানে আমাদের প্রপার্টি। তো সেই বিভিন্ন বাড়িতে। আসানসোলে কোথায়? এটা হচ্ছে হীরাপুর। হীরাপুর। তোমার কোন জায়গায় ছিল? আমার বাড়ি হচ্ছে সারদাপল্লী, মানে আপকার গার্ডেন, চেলিডাঙ্গা ওইদিকে? চেলিডাঙ্গার কাছে। চেলিডাঙ্গার কাছে, আচ্ছা আচ্ছা। হীরাপুরটা একটু বাইরে, একটু বাইরে বোধহয়। না, বাড়ি থেকে কাছেই তো, আগে কাছে কাছে কাছে, হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি কাছাকাছি। তো কি হতো পুজোর ছুটিতে? কি হতো পুজোর ছুটিটাতে? আমরা লক্ষ্মী পুজোর আগে ঠিক চলে যেতাম মামা বাড়িতে। দুর্গা পুজোর সবসময় কলকাতাতেই কেটেছে। লক্ষ্মী পুজোর সময় মামা বাড়িতে চলে যেতাম, এখন কারণ ওখানে খুব বড় করে লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে, এবং সেখানে খাওয়া দাওয়া, এবং আমাদের ভাইদের মধ্যে সব মানে তখন একটু ইয়াং আমরা, মানে বাচ্চা নই, যে কম্পিটিশন পড়তো যে আজকে এটাই টান ফেলবো। কি করবো? টান ফেলবো মানে রসগোল্লায় টান ফেলবো, মানে 12টা 15টা যে যা পাচ্ছে খাচ্ছে। এইগুলো এখনকার জেনারেশন মানে ভাবতে পারবেন না। বালতি থামিয়ে খাওয়া, মানে মাংসর বালতিটা এসে ওখানে দাঁড়িয়ে ওখানে এসে দাঁড়িয়ে যাবে। না, এটা বাপি করতো। আচ্ছা, এটা আমার বাপি করতো। This is such a মিষ্টি আর কিছু একটা, এটা আমি বাপি বলেছে, শুনেছি। আমার দাদুও করতেন এটা নাকি, গল্প শুনেছি। ক্যামেরার ওইদিকে ওই যে বসে আছে, মিষ্টির মানে বালতি কিছুদিন আগে মিষ্টির বালতি দাঁড় করিয়ে দিয়েছে। এত খাওয়া যায় নাকি, অবাক হয়ে যায়। আমার কাছে আগে বিয়ে বাড়িতে কোথাও একটা গেলে কিছু বলার আগে আমি আগে এটা আমি তুই একটু মাইকটা ধর, আমি দেখাচ্ছি। আমার মামাতো ভাই, সে একজনের বাড়িতে তখন ছোট, খেতে গেছে, মাংস খেয়ে যাচ্ছে, মোটামুটি 3-4 হাতা দিয়ে দিয়েছে। তারপরে বলছে এই হাতটা এরকম, আর এখানে বলছে না, এরকম চালাচ্ছে, মানে দাও। ওর বাবা মা সবাই বসে আছে, তো ভয়ে বলতে পারছে না দিও না, এখানে এমনি করছে, এখানে এইগুলো এখন এখন সবাই খুব বেশি মানে কনসাস, হেলথ কনসাস হয়ে যাচ্ছে। হতেই হয়, মানে আমাদের তো ওগুলো, এটা তোদের প্রফেশনে যারা আছে ঠিক আছে, একটা কাজের জন্য, এমনি মানে এখন সকলেই স্বাস্থ্য সচেতন হওয়া তো খারাপ না, ভালো একদিকে। 18টা রসগোল্লা খাওয়া মোটেই কৃতিত্বের ব্যাপার না, মানে মোটেই করে ভালো কাজ নয়। অদ্ভুত ইনসুলিন স্পাইকটা হবে, বাপরে বাপ। তারপর তো যাই হোক, বাট এগুলো আমাদের তখন আর কি ছিল যে মামা বাড়িতে যেতাম, এইসব এই ছোটো এগুলো কি বলবো, দুষ্টুমি করা আর কি, আর কিছুই না। যে ঠিক আছে, খাওয়া দাওয়া চলছে। তবে আমার বেশিরভাগ সময়টাই কিন্তু, এবং ক্রিসমাসের ছুটিতে আমরা যখন চলে যেতাম তখনও কিন্তু মামা বাড়িতেই আর কি সব ভাই বোনদের নিয়ে একসঙ্গে, কারণ আসানসোলে খুব ঠান্ডাও পড়তো, তো জমিয়ে পিকনিক হতো, বনফায়ার হতো, এইসব হতো। সুস্মিতার কি পুজোর সময়টা কেমন কাটতো, পুজোর ছুটিটা? পরিবারের সঙ্গেই কাটতো, খুব একটা আলাদাভাবে বাইরে বেরোতাম না। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগতো, আমার মা বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, তো সেখানে প্রসাদ সবাইকে দেওয়া হতো, মানে পাড়াতে প্রসাদ দেওয়া হবে, সেইখানে আমি যেতাম, আমি যাব, আমি গিয়ে সবাইকে মানে ওই প্রসাদের বাটিটা বা যাই হোক ওটা আমি হাতে তুলে দেবো সবার। দিদার সাথে বেরোতাম, সবাইকে গিয়ে প্রসাদ দিয়ে আসতাম, মানে আমি নিজে হাতে সবাইকে দেবো, এটা আমার খুব ভালো লাগতো।
আর পড়াশোনা আচ্ছা, তো ছোটবেলায় কেউ তোকে কোনদিন বাড়িতে লক্ষ্মী পুজোর সময় ডাকেনি? মা লক্ষ্মী তুমি এসো মা। লক্ষ্মী প্রতিমার মতো যে তুমি একটু সেজে দাঁড়াও না মা কিছুক্ষণ। না, তখন তো ইঞ্জিনিয়ারিং তো পড়াশোনা, তখন তো ইঞ্জিনিয়ার, তখন তিনি ইঞ্জিনিয়ার হোক আর যাই হোক, এরকম লক্ষ্মীবানা মুখ নিয়ে মা তুমি একটু দাও তো, প্রতিমা আনা হয়নি বছর, কিছুক্ষণ থেকে যেও। যে কথাটা হচ্ছিল, কথার মানে এই সেট ভিজিটের ভিডিওটা আমরা যখন মানে যেদিন আপ করলাম, কোইন্সিডেন্টলি সেদিনই শোনা গেল যে কথার লাস্ট। আমাকে বলছিলাম কি অদ্ভুত সময় ভিডিওটা করলে। হ্যাঁ ওই ভিডিওটা, আরে বাবা, এবং আমি তো বলছি যে সকলের এত ভালো লেগেছে তোমাদের এই ভিডিওটা, পুরো ইউনিটে পুরো ভিডিওটা ছড়িয়ে গেছে। এবার যে যার মতো নিজের মতো ক্লিপিং কেটে ফেটে আমাকে পাঠাচ্ছে, আবার দেখছি তার মধ্যে অনেকে তো এটা অদ্ভুত সময় কিন্তু তুমি করেছো, এটা খুব মানে একটা টাইমিং যে মানে কমেন্ট এসছে, আপনি জানতেন এটা বন্ধ হবে সেই জন্য। এবং তারপরে একটা জিনিস যেটা আমার মনে হয় কোথাও একটা অ্যাড্রেস করা দরকার, যেদিন থেকে শোনা গেল কথার শুট শেষ হচ্ছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে, বয়কট স্টার জলসা এরকম একটা মানে হ্যাশট্যাগ বয়কট স্টার জলসা মানে চলে এসছে। এইটা নিয়ে তোমরা দুজন, তুই কি বলবি, তুমি কি বলবে? আমার মনে হয় যে মানে ভালোবাসার তো দুটো দিক হয়, কখনো কখনো সেই দিকটা একটু হিংস্র হয়ে যায় আর কি, কিন্তু আমি বলবো যে কখনোই এটা না করতে। হ্যাঁ, কারণ দেখো স্টারই কিন্তু এরকম একটা প্রজেক্ট মানুষকে গিফট করেছে, দিয়েছে। হ্যাঁ, তো তাদেরকে বয়কট করলে আগামী দিনে তারা যদি ভেবেও থাকে যে কথা টু করবো, বয়কট করলে গেল। আমি নিজের স্বার্থ ভেবেই বলছি, প্লিজ বয়কট করো না। মানে এর পরেও যেটা আসছে ওমর দরদিয়া, সেটা কি বলবে তোমরা? মানে আমি বলবো দর্শকদের, যারা তোমাদের দর্শক দেখবে, দর্শক আসলে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে, আবেগতাড়িত হয়ে কষ্ট পেয়ে, আচমকা খবরটা এসছে তো একটু আবেগতাড়িত হয়ে পড়েছে, কিন্তু আমার মনে হয় দর্শক দেখবে, দর্শক বয়কট করবে না, এবং না করাই ভালো। কারণ এই আবারও বললাম যে আমাদের যদি ফেরার কোনো চান্স থাকে তাহলে ওখানে ফিরতে হবে। আর এই দু বছরে দুটো দুর্গাপুজো কথার দৌলত, মানে কথার টেনিয়ারে চারটে। হ্যাঁ ঠিক ঠিক, দুটো দুর্গাপুজো শুটিং আর দুটো দুর্গাপুজো অরিজিনাল। সাহেবের কি চেঞ্জ হলো? সুস্মিতাকে কি চেঞ্জ করালো সাহেবকে, আর সুস্মিতাকে সাহেব কি চেঞ্জ করালো? মানে একটা হয়তো একটা প্রজেক্টের পরে নিজেকে রিডিসকভার করা যায় যে আমার এইগুলো এলো, এইগুলো গেল, সেরকম যদি দুজনকে বলি নাকি? না, আমার মনে হয় যে কোথাও একটা রিবার্থ হলো আমার মনে হয় যে ক্যারিয়ার ওয়াইজ 12 বছর পর, 14 বছর এটা কোথাও একটা রিবার্থ হলো। আমার মনে হলো যে ধরো এক ছবি করছিলাম, ওয়েব সিরিজ করছিলাম, একটা অডিয়েন্স তৈরি হয়েছিল, শহুরে অডিয়েন্স মোস্টলি, তার একটা আলাদা ভ্যালু আছে। হ্যাঁ, সন্দীপ রায়ের সঙ্গে ছবি করেছি, তোপসে চরিত্রে অভিনয় করেছি, মহেশ মাঞ্জারেকারের সঙ্গে কথা হয়েছিল, তুই বলেছিলিস, হ্যাঁ মনে আছে, 35টা ক্যারেক্টার ও নিজে আমাকে বলেছিল, 35টা ক্যারেক্টারে অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন, বলছে এরপরে আর ডিরেকশন লাগে না। সত্যিই তাই। তোর সময় ফোনে কথা, বম্বেতে ছিলাম, রাইট। তো যেটা বলছো তার একটা ফেজ, কিন্তু আমার মনে হয় কোথাও একটা কথা সিরিয়ালের থেকে আমার অ্যাক্টর হিসেবে, মানুষ হিসেবে একটা রিবার্থ হলো। কারণ এত মানুষের ভালোবাসা প্লাস এরকম একটা শোটার এত পপুলারিটি, সাকসেস, এবং 14 বছর পর হঠাৎ পুরো রেজিমটা ভেঙে, পুরো নিজের হ্যাবিটসগুলো ভেঙে একটা টেলিভিশনের স্ট্রাকচারে নিজেকে ফেলে দেওয়া, এটাও খুব ডিফিকাল্ট। তো সেটাও অদ্ভুতভাবে আমার পুরোটাই অ্যাডাপ্ট হয়ে গেল। তো আমার কোথাও একটা মনে হলো যেন অ্যাজ অ্যান অ্যাক্টর রিবার্থ হলো। এবং আমি তোমায় বলছি নন্দনদা, এটা আমার খুব স্ট্রং বিলিফ যে আমি মাঝখানে বছর 5 বাড়িতে থাকিনি, আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম, মানে রাগ করে নয়, আমি চলে গেছিলাম এই ইন সার্চ অফ মাই সেলফ। আমার মনে হয় কোথাও একটা ওই 5 বছর একা থাকাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে,
যেটা আমাকে এই রিবার্থে হেল্প করলো, রিবার্থ হওয়ার পর নিজেকে সামলাতে হেল্প করলো, যে এত ফেম, এত পপুলারিটি এটা নাও থাকতে পারে, তো ভ্যালু ইট। ওই 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 কথাটা, ছায়াপথ শনে নট সকলই হারায়, আমার যদি এটা না থাকে তাহলে আমি কি, এইটারই খোঁজ বোধহয়। একদমই তাই। এবং খুব টাফ এখন, মানে ধরো কথা যতদিন চলছিল 6 তারিখ শেষ হবে, তারপরে তোমরা প্রফেশনাল, কিন্তু এই কন্ট্রোলটা যখন কাজ থাকে না তখন কিভাবে নিজেকে রাখবো, ওইটাতে বোধহয় খুঁজতে সাহায্য করে। হ্যাঁ, খুঁজতে সাহায্য করে। এবং শুধু তাই না, আমি বলছি যে ইউ হ্যাভ টু ফাইন্ড, যে এই এত নাম, এত খ্যাতি, ধরো এত মানুষের ভালোবাসা, হ্যাঁ, এই সব কিছুই ধরো যদি জিরো করে দেওয়া হয় এক মুহূর্তে, শূন্য করে দেওয়া হয়, এবং তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে এটাকে কি তুই আবার করতে পারবি, 100 জনের মধ্যে 99 জন মানুষ বলবে যে না আর অনেক কিছু ছিল, লাক ছিল, টাইমিং ছিল, একটা ক্লিক করে গেছিলো, স্টার্স ওয়ার্ক করে গেছিলো, হয়তো করতে পারবো না। বাট ওই একজন মানুষ যে বলবে যে হয়তো এটা করতে পারবো না, কিন্তু এরকমই আরেকটা কিছু করে দেবো, বাট আই ক্যান ক্রিয়েট মাই ওন হ্যাপিনেস, আই ক্যান ক্রিয়েট মাই ওন ফিউচার। তো আমার মনে হচ্ছে ওই জাস্ট 5 years না, দিস ইজ হোয়াট ইট টট মি, যে কী হবে, সিনেমা থেকে টেলিভিশনে যাচ্ছি, লোকে অনেক লোকে অনেক রকম বলবে, কথাবার্তা বলবে, আই উইল ক্রিয়েট মাই ওন, অ্যান্ড আই থিঙ্ক we were successful in doing that. I mean, I was at least successful in doing that. তো আমার ওই জন্য মনে হচ্ছে একটা আমার রিবার্থ, এবং আমার মনে হয় ওরও অ্যাজ অ্যান অ্যাক্টার ইটস এ কমপ্লিট রেভেলেশন ওর জন্য, যে এই 2 বছরে শি হ্যাজ ডিসকভার্ড হ্যাজ ডিফারেন্ট সাইড অফ সুস্মিতা দের অ্যাক্টিং প্যাটার্ন। আমার মনে হয় কিছু কিছু জায়গায় যখন ও বুলি করেছিল ওই সময়টা তো মানে চেনা যাচ্ছিল না, সত্যি তাই। আমি ওই এক্সাম্পলটাই দিতে যাচ্ছিলাম, মানে আর মানে আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি, এটা বলা হয় যারা ছবি আঁকেন, ওই সাহেব যে কথাটা বলছিল, এক লহমায় নিজেকে শেষ করে দিয়ে আবার ওই ফিনিক্স পাখির মতো জেগে ওঠা, কে কত বড় আর্টিস্ট তার একটা পরীক্ষা, মানে যদি নেওয়া হয় মানসিকতার পরীক্ষা অবশ্যই। যিনি একটা ভালো ছবি আঁকলেন, এঁকে সেটাকে ছিঁড়ে ফেলে দিতে পারলেন, এই কনফিডেন্সে পরের ছবিটা আরও ভালো হবে। যেটা কথাটা হচ্ছিল যে বুলির ক্যারেক্টারটা, ওটার জন্য হোমওয়ার্ক ছিল, ওটা কিভাবে করেছিল? না, ওটা 2 দিনের মধ্যে হয়েছে আর কি, মানে হঠাৎ করে এরকম গল্প এসেছে যে এই চরিত্রটা চেঞ্জ হচ্ছে, এখন আমরা এরকম গল্প, এখন মানে ঠিক নেই যে ওটা আসলে কথাই নাকি বুলি, মানে কথা তখন ওই বোমব্লাস্টে মারা গেল, অ্যাজ ইফ হ্যাঁ এবি হয়ে গেল পাগল। হ্যাঁ, তোর ওই জায়গাটা, ওটা কি, ওটা তো মানে অন্য সাহেবকে দেখেছিলাম ওই সময়টা। হ্যাঁ, মানে কিছুই না, দেখো এই চরিত্রগুলো, এটা অনেকটাই কৃতিত্ব আমি দেব পরিচালককেও দেব, এবং অনেকটাই কৃতিত্ব আমি দেব রাখিদিকে, যিনি লিখেছিলেন ব্যাপারটা, কনসেপচুয়ালাইজ করেছিলেন। তো আমার মনে হয় যে এভরিথিং ফেল ইন প্লেস লাইক আ ওয়েল অয়েলড মেশিন, আমার মনে হয়। সো দ্যাট ইজ দ্য থিং। এবার অনেকেই বলছে যে এইবার কি হবে, আগামী দিনে কি, এই জুটিকে আমরা আবার কবে দেখতে পাবো, কি হবে না হবে, সে জুটি হিসেবেই আসি বা আমি আলাদা কাজ করি, ও আলাদা কাজ করুক, আমার মনে হয় যে এই যে আমাদের দুজনের একটা রিবার্থ হয়েছে এই শোটা থেকে, না, দিস উইল হেল্প আস ইন ক্রিয়েটিং। ওই যে আবার এইটা শেষ হয়ে গেল, আবার একটা মাস্টারপিস তৈরি করার জন্য। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা যখনই জুটি হয় অনেক রিউমার্স ছড়ায়, অনেক স্ক্যান্ডাল হয়, একে অপরের বিরুদ্ধে অনেক সময় অফ ক্যামেরা মিডিয়াতে অনেক রকম আসে। তোদের ক্ষেত্রে কিন্তু একটা 650 বেশি পর্ব চললো একটা ধারাবাহিক, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, স্বচ্ছ, বন্ধুত্বটা কোথাও একটা খুব মানে পিওর জায়গায় আছে। হ্যাঁ, সেটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে বন্ধুত্বটা খুবই একটা পিওর জায়গায় রয়েছে, এবং এটাও বিশ্বাস করি যে আমাদের এটা ছড়ায় আরও, কারণ হয় কি, আশেপাশের মানুষের জন্য বেশি ছড়ায়। হ্যাঁ, তো আমাদের টিম মেম্বার্স না ভীষণ ভালো, কারোর মানে আমাদের কো অ্যাক্টারদের মধ্যে কারোর এই টেন্ডেন্সিটা নেই যে এই সিনিয়রকে আজ খেয়ে নেবো বা ওর নামে একটু পিচিং করে ওর ইয়েটারও ডাউন করে দিই, বরঞ্চ উল্টোটা। দেখছিলাম অর্পিতাদি সেদিন বলছিল যে আমাদের মানে ওই আগের ভিডিওটা, হ্যাঁ কি দারুণ একটা মানে সিন আসলে, সিন আসলে মানে উল্টে তুই এটা বললি আমি এটা বলবো, আচ্ছা আমি
আমরা বসে আগে পড়ে নিতাম যে কে কোনটা কি করবে, কে কি কোথাওটা বলবে। কোনো অ্যাক্টরের মানসিকতায় না আরেকজন অ্যাক্টরকে পুল ডাউন, মানে যেটা কাকড়ার জাত বলে, সেটা ছিল না। খুবই তারা একে অপরকে প্রচন্ড সাপোর্ট করতো, মানে উল্টোটাই আর কি। আর এখন পুজোর মধ্যে কি কি হলো, মানে কি কি প্ল্যানিং? আজকে অষ্টমী, অঞ্জলি হলো, তারপর মাংস ভাতটা হলো বুঝতে পারলাম। হ্যাঁ, ওই মোটা হাড়টা ঠুকছিল কে? সুস্মিতা। ও লাভলি না, সুত করে টেনে সকালবেলা বাজার হয়েছে। সেটা এখন আমিও শিখেছি। হ্যাঁ, খুব ভালো। এটা আরেকটা ট্রান্সফরমেশন হোক, যে চিকেন ছাড়া আর কিছুই খেত না, সে এখন দাবিয়ে মাটন খাচ্ছে। শুধু তাই না, নাল্লি থেকে বার করে খাচ্ছে, মজা বার করে খাচ্ছে পুরো। এরকম প্রথমবার জীবনে, মানে আমি মাটন খেতামই না, তো এখন খাই। আর আজকের বাজার করার অভিজ্ঞতাটা কেমন সকালে? কিন্তু আমি খালি ভক্তির ইয়েটা দেখছি, আজকে মঙ্গলবার, একজন টুকে টুকে মাটন খাচ্ছে। হ্যাঁ, কি মঙ্গলবার করে, এগুলো চেঞ্জ করে। ভুলে গেছিলাম, আর বলবে না একবার করে আলগোছে খেয়ে নিলে দোষ নেই। ব্যাস। আর ধ্রুব এসছে বাড়িতে, ধ্রুবকে নিয়ে কি বাজার করলি আজ সকালে? আজকে ওকে সকালে বাজারে নিয়ে গেছে। আসলে ও তো আমাদের এই পরিবেশটা একদমই দেখেনি, দুর্গাপুজোর এই আমেজটা, ঢাক বাজছে, মিউজিক বাজছে, চতুর্দিকে আলো জ্বলছে, কেন জ্বলছে জানি না কিছু, যে কি হচ্ছে। কিন্তু এই আমেজটা ওকে দেখানোর জন্য বিকেলবেলা আগের দিন নিয়ে গেছিলাম প্যান্ডেলে, পোজ করে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলেছে আবার। তারপর গিয়ে বেরিয়ে বেলুন কিনে দিতে হবে, বেলুন কিনে দিয়েছি। তো আমারও এইগুলো মানে নিজের ছোটবেলার কথা মনে, হ্যাঁ নিজের ছোটবেলার কথাও মনে পড়ে যায়। হ্যাঁ, এবং ওকে দেখেও মনে হচ্ছে যে হ্যাঁ বাবা একটু শিখুক, এগুলো জানুক, বাঙালির কালচারটা বুঝুক। হ্যাঁ, ক্যাব বন্দুকটাও কিনে দেওয়ার খুব ইচ্ছে আছে, দেখি এখান থেকে জোগাড় করতে পারলে ক্যাব বন্দুকটাও কিনে দেবো। মানে আপনাদেরকে ওই জায়গাটা দেখাচ্ছি, দেখুন একজন সাহেবের পাড়ার একজন মানে বয়স্ক সিনিয়র কাকু কি বলছেন। ছোটবেলা থেকে দেখছি তো, তখন ক্যাব পাঠানোর বন্ধু নিয়ে সারা প্যান্ডেল দৌড়ে বেড়াবে। হ্যাঁ, আর আমাদের আটকাতে হতো, এই যাস না, এদিকে যাস না। হ্যাঁ, বাবলুদা দুষ্টু না হলে এখন এত ভালো হয়। বলছি যে ওই দুষ্টু ছিল বলেই এখন এত ক্যাব ফাটাতো যখন, মানে ওই সময়টা বাবলুদা কি ফেটানি দিত নাকি এনজয় করতো ব্যাপারটা? বাবলুদা ও আলাদা, ওর মধ্যে ঢুকতো না, ও নিজের মতন সারাদিন প্যান্ডেলে থাকতো। ক্যাব বন্দুক নিয়ে এরকম ভাবে ঘুরে বেড়াতিস? হ্যাঁ, এটা একটু ছিল আমাদের, মানে তখন ছোটবেলায় তো প্রচুর ক্যাব বন্দুক নিয়ে আমাদের কি হতো, পাড়ায় পাড়ায় লড়াই হতো। মানে ধরো ফেজ 3, 4, 7 একটা পুজো হয়, ফেজ 2 and 5 এর আরেকটা পুজো, ফেজ 1 এর একটা পুজো। এই 3, 4, 7 থেকে আমরা চলে গেলাম 3-4 জন বন্ধু, ওদিকে একটু ক্যাপের লড়াই হলো, ওরা পালিয়ে গেল, ব্যাস আমরা জিতে গেলাম। আমাদের ফেজ 1টা আমাদের পুজোটা আমরা টেক ওভার করে নিলাম। হয় কি করে জিততে? না মারতে মারতে ও ফাটাচ্ছে, আমিও ফাটাচ্ছি, ও ফাটাচ্ছে, আমিও ফাটাচ্ছি, যার আগে শেষ হয়ে গেল, যে পালিয়ে গেল। ফাটিয়ে তো ক্যাপ থেকে স্পার্ক গুলো বেরোয় না, ও স্পার্ক গুলো তো বেরোয়। ওই ক্যাপ ফাটাতে কানের কাছে ফাটিয়ে দিচ্ছি, মুখের কাছে ফাটিয়ে দিচ্ছি। ফেজ 1 টেক ওভার করে নিলাম আমরা। কি হলো, টেক ওভার হয়ে গেল। ওই বয়সটা না মনে হয় 10 টাকায় কলকাতা কিনে নিতে, তাই তো? আবার তারা পরে ওরা আবার চলে এলো অন্য আরো 4-5 জনকে নিয়ে। সব হচ্ছে কি হচ্ছে কে, সবই খেলা। তারপরে ধরো ওই জন্যই আর কি বলতে যে সারাক্ষণ ক্যাব বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি। হ্যাঁ সত্যি, হ্যাঁ বন্দুক নিয়ে ভাগ্যিস ক্যাব বন্দুকটা বললাম। সন্দীপ বললো যে বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ সন্ত্রাসবাদী না ভাবে আমাকে। ধ্রুব ক্যাপ ফাটিয়েছে না আমার, হ্যাঁ চলো তাহলে 2 বাচ্চাকে আজকে ক্যাপ ফাটানো শেখাবো। কথায় আমি মানে সেদিন গিয়ে শুনছিলাম তোকে, তোর মানে তো দেখছিলাম যে দুটি পুটকে ছিল, হ্যাঁ মাফিন আর চিকি, তাদেরকে সামলাতে হতো। ওখানে 3টে বাচ্চাকে সামলে এসেছিস এতদিন? না ওই দুটোকে তো আমি সামলাতাম। 3টে বাচ্চা সামলেছিস? মাফিন, চিকি, রেহান, কথা, হ্যাঁ 4টে। তবে এই বড় বাচ্চাটাকে সামলে নিলে পরে বাকি 3টে অটোমেটিকলি সামলে যেত আর কি। কথার মানে বাচ্চা সামলানোর, বড় বাচ্চার
মেমোরেবল মোমেন্টস যদি বলি কি কি? এক তো উল্টে পড়ে যেত সেটাকে, হ্যাঁ ওটা সেটাকে একদম এটা এরম করে বন্ধ করে দিয়েছে, কি করে? এরম করে কি করে আমি জানি না, কিন্তু আর এখন টাচুট পড়ে যাই না আমি এটা একটা- এখন না, যার বেশ যার অনেকদিন। এরকম ফাড়া গন্ডি বশীকরণ কথা আপনার আমার কাছে চলে আসুন, আমি সব করে দেবো। আর কি কি চেঞ্জ করলো? আর আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম, এখনো হয়তো খানিকটা, কিন্তু সেটা আগে একদমই চুপচাপ, খুব একটা কথা বলতাম না, কিন্তু এখন প্রচুর কথা বলি, এখন বেশ খানিকটা চেঞ্জ হয়েছে এটা। চেঞ্জ হয়েছে, অনেক কথা বললো। কথা অনেক বলে, ওই জন্য মাঝে মাঝে বকাও খায় আমার কাছে। সেটা শুটিং এর মাঝখানে বেশি কথা বললে পরে মাঝে মাঝে বকা খায়। না সেটা করিনি আর, সেটা খুব বাধ্য বাধ্য ছাত্রী, ছাত্রী বাধ্য। খুবই ভালো ছাত্রী। খুব ভালো। মাঝে মধ্যে আগে খুব বকা খেতাম, সিনের সময় কথা বলতাম, তারপরে সেটা আর করতাম না। আপনাদেরকে বলি, একটা প্রচলিত ধারণা আছে ক্রিকেটার, ফিল্ম স্টার আর মাস্টার মশাই ছাত্রীর মধ্যে একটা ব্যাপার চলে। হ্যাঁ, আমরা একটু এগোই। সে জানে কি বলছি। কি বললাম, কেউ কিছু শোনেননি, কেউ কিছু জানেন না। হ্যাঁ ওই যে পুজোর কথাতেই ছিলাম। হুম, এর পরের পুজোটা কিরকম হবে, যেটা বলছিলাম যে ব্র্যান্ড সাহেব সুস্মিতা, এটা নিয়ে কতটা দুজনে সিরিয়াস। অভদ্র প্রেমটা দেখেছি, টাইপরাইটার নিয়ে যেটা বোধহয় ঘরে ওটা বাইরে আমার খুব ভালো লেগেছে। সুন্দর। হুম। এরকম ভাবেও তো ভাবা যায় এটাকে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ভাবলে ওরকমই ভাবতে চাই আমি। আমি আসলে খুব একটা দুম করে একটা গান চালিয়ে নেচে দিলাম না, অবভিয়াসলি না। আমি ইমাজিন করলাম এরকম একটা রিল বানাচ্ছ তো। হ্যাঁ, দুম করে গান চালিয়ে নেচে দিলাম, একটা কিরকম একটা লাগে বেশ। খুব 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 ভালো হয়েছিল, দুটোই দুরকম টেস্ট, দু রকমের। দুরকম টেস্ট, কিন্তু দারুণ হয়েছিল। সেটাকে যদি সিরিয়াসলি দুজনে নাও তাহলে কেমন হয়? নেওয়া যেতেই পারে, বাট মানে আই হ্যাভ গট বিগার থিংস টু ফোকাস। মানে আমি কন্টেন্ট ক্রিয়েশনের থেকে অনেক বেশি ফোকাস করতে চাইবো, যে এই যে একটা সময় পেয়েছি এখন, এই সময় আবার থিয়েটারটাই ফিরে যাই। আমিও চাই। এক্স্যাক্টলি। তাহলে কি দুজনকে একসঙ্গে থিয়েটার বলে তো খুবই ভালো, খুবই ভালো হয়। হ্যাঁ, সেরকম প্ল্যান কারণ আছে? আমি কখনো থিয়েটার করিনি, তো আমার খুব ইচ্ছে যে থিয়েটার করব। তো থিয়েটারটাই ফিরে যাই, আবার একটু ডান্স ক্লাসেস, একটু কিক বক্সিং চলছিল, কিক বক্সিংটা, বাট ওই আর কি এবার একটু বেশি সময় দিয়ে করা, একটু ফাইটে আবার ফাইট মাস্টারদের সঙ্গে যোগাযোগ করি, তারাও প্রচুর ফাইটের ভালো ভালো ট্রেনিং করে, সেগুলো করি, একটু জাস্ট নিজেকে আপগ্রেড করে করে। এই 2 বছরে তো অনেকটা কি বলবো ক্ষয় হয়ে গেছে। একটা রুটিনের মধ্যে এসে, হ্যাঁ একটা types মানে ধরো, হয়েছে। হ্যাঁ মানে একটা সলিড বিল্ড করে জিনিস তৈরি করে নেমেছিলাম মাঠে, সেটা অনেকটা ক্ষয় হয়েছে। আবার সেটাকে একটু ঝালাই করে ঠিকঠাক করে শার্পেন করতে আবার হবে। শার্পেন করে আবার পরবর্তী কাজের দিকে এগোনো। আর 6 তারিখ কথা শেষ হচ্ছে, আমাদের যারা দর্শক তাদেরকে দুজনেই কি বলতে চাও? আজকে মহাষ্টমী, অষ্টমীর শুভেচ্ছা তো থাকবেই নিশ্চয়ই। তোমাদের পুজো দুজনেরই খুব ভালো কাটুক। আমাদের দর্শকদের দুজনে কি বলতে চাইবে? এটাই বলবো যে যে জিনিসটা শুরু হয়েছে তার তো একটা শেষ থাকবেই, কিন্তু প্রত্যেকটা শেষের অর্থই এটা যে আবার একটা নতুন কিছু শুরু হতে চলেছে। মানে কোনো জিনিস শেষ না হলে হয়তো আবার নতুন কিছু শুরু হওয়ার জায়গা নেই। কাপটা খালি না হলে তো আবার কাপটাকে ভরতে পারবো না আমরা। তো সেইভাবেই আমাদের এই গল্পটা শেষ হয়েছে, কিন্তু কিছু গল্প শেষ হয়েও হয় না। হ্যাঁ, মানুষের মনে থেকে যায় কথা, সেরকমই একটা গল্প। এবং আগামী দিনে অন্য রূপে অন্যভাবে আবার ফিরে আসবো আপনাদের কাছে। মন খারাপের কোনো ব্যাপার নয়, অভিমান করার, রাগ করারও কোনো ব্যাপার নয়। আবার নতুন রূপে নতুনভাবে ফিরে আসবো, হয়তো একসঙ্গে বা আলাদা আলাদা, যেভাবেই হোক না কেন। যেহেতু একসঙ্গে আপনারা এত পছন্দ করেন, চেষ্টা করবো একসঙ্গে, কিন্তু সেটা তো আমাদের হাতে নয়। কিন্তু যেভাবেই ফিরি না কেন, আমরা আমাদের একটা নতুন রূপ নিয়ে, নতুন এই যে বললাম ইন্টারভিউ চলাকালীন যে একটা রিবার্থ হয়েছে, সেই রিবার্থের নতুন যে চেহারাটা, সেই চেহারাটার আরও পরিণত চেহারা নিয়ে আপনাদের সামনে আসবো। এবং সবাইকে শুভ শারদিয়া। সবাই খুব ভালো করে পুজো কাটাও, পরিবারের সঙ্গে সময় কাটাও, খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, খুব ভালো কাটুক আপনাদের আগামী দিনগুলো। এবং আমাদের প্রতি ভালোবাসাটা সবসময় এতটাই রাখবেন, এবং আমরাও সবসময় চেষ্টা করব যে সেই ভালোবাসাটা কাজের মধ্যে দিয়ে আপনাদের কাছে ফিরিয়ে দেব। তাহলে বুঝতে পারছেন যে ওই
বিদ্বেষ নয়, ভালোবাসা। হ্যাঁ। কথা ধারাবাহিকটা যে ভালোবাসার। কথাটা বলেছে, ভালোবাসার কথা, তো সেই ভালোবাসার কথাটা কথার স্লটে যেই আসুক, ভালোবাসাটা আপনারা দিয়ে যাবেন। আর কে বলতে পারে, হয়তো আগামী দিনে কোনো এক মঞ্চে, কোনো নাটকে সাহেব সুস্মিতাকে দেখতে পাবেন, বা কোনো ওটিটিতে দেখতে পারেন, বা বড় পর্দার কোনো সিনেমায় দেখতে পারেন, বা কোনো ধারাবাহিকে দেখতে পারেন। পজিটিভনেস যেটা মানে ভালোবাসা, ভালো লাগা, যে কথাটা ওরা বলছিল ওইটাকে বাঁচিয়ে রাখুন। বিদ্বেষ নয়। কেন অন্যকে আপনি খারাপ কথা বলবেন? ভালো কথা বলুন না। আর আজকে মহাষ্টমী, আমরা সকাল থেকে আপনাদেরকে যে উপহারটা দিলাম, আপনাদের ভালো লেগেছে। আগের ভিডিওটাও, এই ভিডিওটাও নিশ্চয়ই ভালো লাগলো। আমাদেরও সঙ্গে থাকবেন ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলার সঙ্গে। আজ এখানেই শেষ করছি।